নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট একটা প্রফিট বুকিং দেখলো। যেভাবে যুদ্ধ বন্ধের পর মার্কেট খুব সহজেই 25,600 ক্রস করে গিয়েছিল, সোমবার আজকের আমরা প্রফিট বুকিং দেখলাম বিভিন্ন সেক্টরে। তবে আজকের বলতে নেই যে মোরলেস ব্রডার মার্কেটকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু পাবলিক সেক্টর ইউনিট ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংকগুলো এবং ডিফেন্স সেক্টর। আজকের ওভারঅল যদি এশিয়ান মার্কেটসগুলো দেখেন, এশিয়ান মার্কেটস মিক্স ছিল, মোটামুটিতে পজিটিভ বায়াস। তাইওয়ানে 1% বেশি কারেকশন নিঃসন্দেহে এসছে। ইউরোপীয় মার্কেটগুলো ভীষণ যেটাকে বলে যে কম মার্জিনে নেগেটিভে ট্রেড করছিল। কিন্তু আজকের সেন্টিমেন্ট যেটা ছিল সেটা মোরাললেস যে নেগেটিভ সেটা কোনোভাবে বলা যায় না, অন্তত এখনো অবধি। বিশেষত আমরা যখন দেখছি যে 25,500 এখনো ডিফেন্ড করে চলেছে নিফটি বিশেষ করে। তা সত্ত্বেও আজকে 52 সপ্তাহের বেশ কিছু নতুন উচ্চতায় উঠেছে কোম্পানিজ, তবে কিছু খারাপ খবরও রয়েছে। তার মধ্যে যেটা দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে যে সেখানে বিপুল প্রাণহানি হয়েছে, সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি রয়েছে। তাদের যে কারখানা রয়েছে অন্ধ্রপ্রদেশে, তার একটিতে বিস্ফোরণ হয়েছে এবং যার ফলে 10 জন শ্রমিক মারা গিয়েছেন এবং তার সঙ্গে বহু মানুষ আহত হয়েছেন। এর ফলে সিগাচি ইন্ডাস্ট্রিজে আমরা 10% উপর কারেকশন দেখতে পেয়েছি। যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা সবসময় বিভিন্ন কোম্পানিতে একটা হেলদি কারেকশন আসে, এটা কাম্য করেন, মানে এটা তাদের কাম্য, এটা তারা চান। কিন্তু অন্তত এই ধরনের কারেকশন যেখানে মানুষের প্রাণহানি করছে, সেটা কোনো মানুষই বা কোনো বিনিয়োগকারী তারা চাইবেন না। ফলে আজকে সিগাচি ইন্ডাস্ট্রিজে যে পতন এসেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক, এটা বলা যেতে পারে। এবং বিভিন্ন কমোডিটিজের মধ্যে যদি দেখেন তো কমোডিটিজে কোনো হেলদোল হয়নি। আন্তর্জাতিক বাজারে ও তেলের দাম ওই $65 থেকে $68 প্রতি ব্যারেল ট্রেড করছে, মানে খুব বেশি এদিক ওদিক হয়নি, যা ছিল মোরলেস তাই। ভারতীয় মুদ্রায় মানে এটা মিড মার্কেট ডেটা, পরিবর্তন হতে পারে। ক্রুড অয়েলের দাম আজকের 5,624-এর কাছাকাছি ট্রেড করছিল। সোনা আজকে সামান্য কিছুটা বেড়েছে, প্রায় 450 টাকার উপর কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। এমসিএক্সে এটা কিন্তু আপনাদের 5ই অগস্টের এক্সপায়ারি 95,954 টাকা প্রতি 10 গ্রাম 24 ক্যারেট ট্রেড করছিল। আজকের যে কোম্পানিজগুলো 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে অ্যাফলে 3i রয়েছে, ইথ প্যারি, জিলেট ইন্ডিয়া, গুজরাট থেমিস বায়োসিঙ্ক, ইন্টিগ্রেট ইনফ্রা, এছাড়া আইটিটি সিমেন্টেশন, করুর বৈশ্য ব্যাংক, লুম্যাক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স হেলথ কেয়ার, নবীন ফ্লোরিন, নেস্কো, নুভামা ওয়েলথ, অসওয়াল পাম্পস, স্টার্ম ইনফো, রেডিংটন এবং সোয়ান ডিফেন্স। এইগুলো আজকে 52 সপ্তাহের উচ্চতা উঠেছে। আজকের মোরাললেস আজকে দেখে নেব কিছু অ্যাক্টিভ স্টক নিয়ে আলোচনা করবো। আজকে সবচেয়ে মোস্ট অ্যাক্টিভ স্টকস কোনগুলো ছিল, অর্থাৎ যে স্টকগুলোতে বা যে কোম্পানির শেয়ারগুলোতে সর্বাধিক ট্রেড হয়েছে। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রায় 1,000 কোটি টাকার ওপর ট্রেড হয়েছে, ইন্টারগ্লোব এভিয়েশন 990 কোটি টাকার ওপর, জিও ফিনান্সিয়াল পরপর 5 দিন লাগাতার উত্থান দেখেছি, আজকেরও তার ব্যতিক্রম ছিল না, 899 কোটি টাকার ট্রেড। এছাড়া ম্যাসগাঁও ডক সেটা 760 কোটি টাকার ট্রেড হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 729 কোটি টাকার কাছাকাছি ট্রেড, সিডিএসএল এটাও 626 কোটি টাকার কাছাকাছি ট্রেড, এইচডিএফসি ব্যাংক 600 কোটি টাকার উপর ট্রেড এরকম। তবে সাধারণত যেটা খেয়াল করে দেখবেন, ইউজুয়ালি যেহেতু লার্জ ক্যাপ কোম্পানিজগুলো বা মেগা ক্যাপ কোম্পানিজগুলো তাদের মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন ভীষণ বড় হয়, সেই জন্যে তাদের শেয়ারে ট্রেড হলে সেখানে কিন্তু সাধারণত অ্যাক্টিভিটি আমরা সেখানেই কিন্তু বেশি পরিলক্ষিত হয়। মাঝে মাঝে মিড ক্যাপ, স্মল ক্যাপ কোনো খবরের বেসিসে বা ইনকামের কারণে, ইনকাম যখন তাদের বা রেজাল্টস, কোয়ার্টারলি রেজাল্টস পাবলিশ হয়, ভালো করলে বা খারাপ করলে সেখানে কিন্তু আমরা তার প্রতিফলন দেখি তাদের বিভিন্ন শেয়ার্সে ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ অ্যাক্টিভিটি আমরা কিন্তু এই ধরনের চেঞ্জেস দেখতে পাই। সাধারণত লার্জ ক্যাপে এই ধরনের বেশি ভলিউম বা বেশি ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। এছাড়া
চলে আসি হচ্ছে যে আজকের মোরাললেস যে সেক্টরগুলোতে প্রফিট বুকিং হয়েছে সেখানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো, দেখুন সরকারি ব্যাঙ্কগুলো তো আগেই বলেছি যে সেখানে উত্থান এসেছে। ব্যাংক, ইউজুয়ালি প্রাইভেট ব্যাঙ্কগুলোর কথা বলছি, অটোতে কারেকশন এসেছে, মেটালসে কিন্তু প্রফিট বুকিং হয়েছে, যার ফলত আমরা 25,500-তে আবার ফিরে এসেছি। এখানে দেখুন এমন কোনো এই মুহূর্তে এমন কোনো ফ্যাক্টর নেই যেটা ভারতবর্ষের বিপক্ষে যেতে পারে। হ্যাঁ, আজকের কিছুটা ডলার শক্তিশালী হয়েছে, এটা ঘটনা, কিন্তু ওভারঅল যদি ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে বলেন নেগেটিভ কিন্তু কোনো সেন্টিমেন্ট নেই। তার কারণগুলো খুব স্বাভাবিকভাবে আপনারা নিজেরাই অ্যানালাইজ করুন কেন ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো নেগেটিভ খবর নেই। প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দারুণ কম, যে মানে একদম আমাদের সাধ্যের মধ্যে ট্রেড করছে। এক নম্বর, ইরান ইরাক দ্বন্দ্ব বন্ধ হয়েছে, রাশিয়া ইউক্রেন সেই 2022 থেকে যুদ্ধ চলছে, কিন্তু সেটা সরাসরি প্রভাব আমাদের ওপর পড়ছে না, কারণ রাশিয়ার ওপর অলরেডি নিষেধাজ্ঞা জারি করা ছিল। তা সত্ত্বেও বিভিন্ন ইউরোপীয় দেশ লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে তেল বা গ্যাস কিনে থাকে। এছাড়া রাশিয়া সাপ্লাই নিরন্তর চালিয়ে যাচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্রেতা ভারত, চায়না, ইরান। সুতরাং সেই দিক থেকে আলাদা করে কোনো বিজনেস ডিসরাপশন হবে এমন সম্ভাবনা কম। তার ফলে যদি জিওপলিটিক্যাল টেনশনসের কথা বলেন সেই দিক থেকে কোনো টেনশন নেই। ওইদিকে বিগ বিউটিফুল বিল, যে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল রয়েছে, সেইটা ডেফিনেটলি আমেরিকা কি চাইছে সেটা তো পরের ব্যাপার। আপাতত মোরাললেস যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকান পার্লামেন্ট খুব কম হলেও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন এই বিগ বিউটিফুল বিলের ব্যাপারে। যাই হোক, সেটার তো আমরা পরবর্তীকালে হয়তো তার প্রভাব দেখব। আপাতত যেটা দাঁড়িয়েছে যে আমেরিকাতে যে ইনফ্লেশন, সেটা যেটা বিশেষজ্ঞরা মনে করেছিলেন তার থেকে বেশ খানিকটা কম এসেছে। এটা বিশ্ববাসীর জন্য তথা আমেরিকাবাসীর জন্য স্বস্তির খবর। 2 নম্বর, চায়নাতে যে মান্থলি যে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে পিএমআই, এবং পিএমআই চায়নাতে যখনই বৃদ্ধি পাবে তার মানে বিজনেস অ্যাক্টিভিটি, কলকারখানা সমস্ত মিলিয়ে মিশিয়ে তাদের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং বেড়েছে বলেই ধরে নিতে হয়। তার ফলেও বিশ্ববাসী বা বিশ্ববাজার এখান থেকে বেশ কিছুটা স্বস্তি লাভ করেছে। এবার যেটা দাঁড়িয়েছে যে কোম্পানিগুলো আজকে সর্বাধিক উত্থান নিয়েছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করা ডেফিনেটলি যেতে পারে। দেখুন, রেমন্ড আজকের প্রায় 13%-এর কাছাকাছি র্যালি, ফোর্স মোটরস প্রায় 12%-এর কাছাকাছি র্যালি, স্যাটিন ক্রেডিট কেয়ার বহুদিন পরে এই কোম্পানিটা শিরোনামে এলো, মাঝখানে দারুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছিল কয়েক বছর আগে, সেটাও 8%-এর উপর র্যালি, দীপক ফার্টিলাইজার্স এটাও 7%-এর উপর র্যালি, সিটি ইউনিয়ন ব্যাংক চট করে নাম শোনা যায় না, ভীষণ স্টেবল ব্যাংক হিসেবে ধরা হয়, সেটাও প্রায় 6.75% র্যালি করেছে। এছাড়া অ্যালেম্বেক ফার্মা সেটাও নিউজে রয়েছে, তার একটি মলিকিউল অ্যাপ্রুভাল পেয়েছে ইউএস এফডিএ, অর্থাৎ যে আমেরিকার যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা অ্যাপ্রুভাল দিয়েছে, জিরো অবজারভেশন বলা যেতে পারে অ্যালেম্বেক ফার্মার। এই মলিকিউলটা অ্যাপ্রুভাল পাওয়ার ফলে এখানে এক সময় প্রায় 12%-এর উপর উত্থান হয়েছিল, যাই হোক প্রফিট বুকিং হয়েছে, শেষ পর্যন্ত 6%-এর উপর ট্রেড করছিল মেন মার্কেটে। এছাড়া এন্ডুরেন্স টেকনোলজি, তাছাড়া গুজরাট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, আইটিজি সিমেন্টেশন, সানফ্ল্যাগ আয়রন, ধনুকা এগ্রিটেক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ন্যাটকো ফার্মা, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এরা 5%-এর উপর র্যালি করেছে। স্নাইডার ইলেকট্রিক, আইটিআই, ওরিয়েন্টাল কার্বন এরাও প্রায় 5%-এর কাছাকাছি এরা র্যালি করেছে। আইটিআই এবং ওরিয়েন্টাল কার্বন, স্নাইডার ইলেকট্রিক ইনফ্রা এরা তিনজনেই আপার সার্কিট দেখেছিল। যে কোম্পানিজগুলোতে সর্বাধিক পতন এসেছে সিগাচি নিয়ে অলরেডি আলোচনা করেছি, প্রায় 11-12%-এর কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল। এছাড়া উল্লেখযোগ্য যে কোম্পানিজগুলোতে পতন এসেছে তার মধ্যে জেবি কেমিক্যালস প্রায় 6.83%, তার একটা সিগনিফিক্যান্স স্টেক সেটা অন্য একটা বড় কোম্পানি নিয়েছে। এছাড়া হোম ফার্স্ট ফাইন্যান্স 6.5%-এর উপর পতন, কর্ণাটকা ব্যাংক প্রায় 6%-এর কাছাকাছি পতন, জ্যোতি সিএনসি অটোমেশন প্রায় 5.5%-এর কাছাকাছি পতন। এছাড়া এআরএসএস ইনফ্রা 5%-এর কাছাকাছি, অয়েল কান্ট্রি টিউবুলার 5%-এর কাছাকাছি, তাছাড়া টমাস স্কট 5% প্রভৃতি স্টকসগুলোতে পতন এসেছে। তারপর ডিফেন্স স্টকস নিয়ে কিছুটা আলোচনা করা যাক। ডিফেন্স সংবাদের শিরোনামে থাকবে না এটা তো হয় না, বিগত 3 মাস ধরেই তাই হয়ে চলেছে, আজকেরও ব্যতিক্রম নয়। যে কোম্পানিগুলোতে উত্থান এসেছে আজকে, আভান্তেল প্রায় 1.2%-এর কাছে, বিডিএল বা ভারত ডায়নামিক্স সেটা প্রায় 2.83%-এর কাছাকাছি, বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 1.69%-এর কাছাকাছি উত্থান,
কোচিন শিপইয়ার্ড 1% ওপর উত্থান, ডিটা প্যাটার্নস প্রায় 2.8% কাছে উত্থান, পতন এসেছে হাই এনার্জি ব্যাটারিজ, সেটা 2% কাছে, গার্ডেনের শিপ বিল্ডার্সের সেখানে 0.6% কাছাকাছি পতন, হিন্দুস্তান এরোনটিক 0.6% কাছাকাছি পতন, আইডিয়া ফর্স টেকনোলজিস এখানে প্রায় 1% উত্থান, কেন্স টেকনোলজি এটা সব দিকে, এটা এমন একটা সেক্টর, কেন্স মাইক্রো যেটাকে বলে মাইক্রোচিপ সেক্টরেও রয়েছে, আবার কেন্সকে ডিফেন্স সেক্টরের অন্তর্গত ধরা হয়। সব মিলিয়ে কেন্সে আজকে উত্থান এসছে প্রায় 4%-এর কাছাকাছি। ম্যাসগাঁও ডক আজকে 2.2%-এর উপর উত্থান, পরস ডিফেন্সে হালকা কারেকশন 1.78%, আজকে পতন, প্রিমিয়া এক্সপ্লোসিভসেও 2.57% পতন, সোয়ান ডিফেন্স আজকের আপার সার্কিট 4.99%, ইউনিমেচ এরোস্পেস এখানে 0.3%-এর পতন কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাবলিক ব্যাংক, সরকারি ব্যাংক, চট করে এটা নিয়ে আলোচনা করা হয় না, কিন্তু আজকের আলোচনা শিরোনামে আবার এসেছে, ইনফ্যাক্ট কয়েকদিন ধরেই, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা আজকের উত্থান 3%-এর ওপর, ব্যাংক অফ ইন্ডিয়া 1.4%-এর ওপর, এছাড়া ব্যাংক অফ মহারাষ্ট্র 5%-এর ওপর, কানাড়া ব্যাংক 2.84%-এর উপর উত্থান, সেন্ট্রাল ব্যাংক 1%, আইডিবিআই ব্যাংক প্রায় 2%, ইন্ডিয়ান ব্যাংক প্রায় 2.5%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 1.5%, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক প্রায় 2.5%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় 4%-এর কাছাকাছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 2%-এর কাছাকাছি উত্থান, এছাড়া ইউনিয়ন ব্যাংক 3%-এর উপর উত্থান এসছে। সার্বিকভাবে পিএসইউসগুলো আজকে দারুণ উত্থান দেখিয়েছে বলা যেতে পারে। সেক্টর ওয়াইজ যদি আমরা আলোচনা করি, সেই অর্থে কিছু বলার নেই। নিফটিতে আজকে প্রায় 120 পয়েন্টের ওপর পতন, প্রায় 8% পতন বলা যেতে পারে, 25,517-এর উপর বন্ধ হয়েছে। সেন্সেক্সে আজকে 452 পয়েন্টের পতন, ওই 8%, 83,606.46 বন্ধ হয়েছে। নিফটি ব্যাংক সেখানে হালকা কারেকশন এসছে, 0.23% পতন। নিফটি আইটি আজকে পজিটিভে বন্ধ হয়েছে। বিএসসি এবং স্মল ক্যাপ, ব্রডার মার্কেট এবং বিএসসি মিড ক্যাপ এই দুটো বাঁচিয়ে দিয়েছে আজকে মার্কেটে। বিএসসি স্মল ক্যাপ 0.8% পতন, বিএসসি মিড ক্যাপ 0.67% পতন। বিএসসি ক্যাপিটাল গুডস আজকে ভালো উত্থান এসছে 1.1%-এর উপর, কিন্তু বিএসসি মেটালসেও আজকে 0.49% পতন আমরা দেখেছি। বিএসসি কনজিউমার ডিউরেবলসও 0.42% পতন। ওভারঅল যদি দেখেন যে সার্বিকভাবে মার্কেটে ইউজুয়ালি এই মুহূর্তে যেগুলো শক্তি দেখিয়ে চলেছে গত 2-3 মাস ধরে, তার মধ্যে ডেফিনেটলি কনজিউমার ডিউরেবলস রয়েছে, ক্যাপিটাল গুডস রয়েছে, সেমিকন্ডাক্টরস রয়েছে, ডিফেন্স তো ডেফিনেটলি রয়েছে, ব্যাংক শক্তি দেখাচ্ছে এটা বলা যেতে পারে। তবে নিফটি আইটি দুর্বলতা দেখিয়ে চলেছে, সার্বিকভাবে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো দুর্বলতা দেখিয়ে চলেছে। মেটাল সেক্টরের ক্ষেত্রে কখনো উঠছে কখনো নামছে, অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু এখনো মেটাল সেক্টর চলছে। হেলথ কেয়ারও অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু ঘোষণা করেন কিনা ফার্মা সেক্টর রিলেটেড, তার অপেক্ষাতে আমরা থাকবো যে তিনি সত্যি ফার্মা সেক্টরের উপর একটা বিশাল ট্যারিফ বসাবেন কিনা। সম্ভবত সেটা তিনি করবেন না, যতটা বলেন ততটা করেন না, কারণ ফার্মার ওপর যদি অতিরিক্ত ট্যারিফ বসে সেক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যতখানি না ক্ষতি হবে, সেখানে কিন্তু আমেরিকার যারা পেশেন্ট রয়েছেন, যারা রুগী রয়েছেন, তারা কিন্তু হাঁসফাঁস করবেন লিটারালি, কারণ ভারতীয় ওষুধ ছাড়া আমেরিকার পেশেন্টদের জন্য কিন্তু ট্রিটমেন্ট অসম্ভব। একই কথা সাজে চাইনিজ কোম্পানিগুলোর ওষুধের ক্ষেত্রেও। সুতরাং আমেরিকা কি ভারত বলুন কি চাইনিজ যে ফার্মাগুলো বলুন, সেখানে কিন্তু তারা ফেলে দিতে পারবে না। প্রাথমিকভাবে তারা হইচই করবে, হুমকি দেবে হয়তো, কিন্তু এরকম মনে হয় না তারা দীর্ঘকালীন ট্যারিফ বসিয়ে ফার্মা সেক্টরকে তারা বিপাকে ফেলবে। সেক্ষেত্রে তারা নিজেই দারুণ বিপদে পড়বে, কারণ এই ধরনের ইনস্টেবিলিটি বিশেষ করে হেলথ সংক্রান্ত কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ ডেফিনেটলি মেনে নেবেন না, পার্টিকুলারলি আমেরিকান মানুষ তো নয়। যাই হোক, এইটুকু নিয়ে নিশ্চিন্ত থাকুন, আপাতত ভারতবর্ষের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নেগেটিভ নয়। ব্যাংকিং পার্টিকুলারলি বলুন, দেখুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে এতগুলো রেট কাট করেছে, অটোর ক্ষেত্রেও তাই ঘটনা যে এতখানি রেট কাট করেছে, সেক্ষেত্রে পার্সোনাল লোন সস্তা হবে, হোম লোন সস্তা হবে, অটো লোন সস্তা হবে, অন্তত হওয়ারই কথা, কারণ ব্যাংকগুলো ডেফিনেটলি চাইবে যে মানুষ ঋণ নিন, কারণ ঋণ নিলেই তো তাদের ব্যবসা বৃদ্ধি হবে। কেবলমাত্র জেদের বসে তারা ইন্টারেস্ট রেট যদি না কমান, তাহলে অন্য কোনো ব্যাংক ডেফিনেটলি কমাবেই এই ইন্টারেস্ট রেট। তার কারণটাই হচ্ছে এই হাই কম্পিটিশন বাজারে, যেখানে মাত্র কয়েক ডেসিমাল পয়েন্টের জন্য লড়াই হচ্ছে, সেখানে জোর করে ইন্টারেস্ট রেট কাট না করলে মানুষ এই ব্যাংক থেকে লোনই নেবে না, অন্য কোনো ব্যাংক বা তারা লোন নেওয়ার চেষ্টা করবে। সুবিধা পাবেন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো, সেক্ষেত্রে তাদের কস্ট অফ বরোয়িংও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সুতরাং আপাতত ভারতীয় যদি মার্কেটের ক্ষেত্রে বলেন যে এক, স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার আশা, 2 নম্বর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া, 3 নম্বর ইন্টারেস্ট রেট কমে যাওয়ার ফলে ঋণ গ্রহণের সুবিধা, ঋণ দেওয়ার ক্ষেত্রে সুবিধা, এছাড়া বিভিন্ন ইনকাম ট্যাক্স রিফর্মসের ব্যাপারে ভারত মানে যারা মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে হাতে উদ্বৃত্ত অর্থ আসবে, সেটা তারা খরচ করতে চাইবেন, কনজিউম করতে চাইবেন। সেক্ষেত্রে কনজিউমারি ডিসক্রিপশন বলুন, এমনকি ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হওয়ার সম্ভাবনায় বেশি। ফসল ভালো হলে ফাস্ট মুভিং কনজিউমার গুডসগুলো যে কাঁচা মাল ব্যবহার করে তার দাম কম হওয়ার সম্ভাবনা বেশি, বা তার দাম বৃদ্ধি না হওয়ার সম্ভাবনায় বেশি। সুতরাং যখনই ভালো মরশুম হবে তখন ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে ডিরেক্টলি তারা কিন্তু এই বেনিফিটটা পায় যে কাঁচা মালের দাম কিন্তু বৃদ্ধি পায় না। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলে পেন্ট সেক্টর বেনিফিটেড হবে, রিয়েল এস্টেট সেক্টর তারা বেনিফিটেড হবে, অটো সেক্টর তারা বেনিফিটেড হবে, কারণ পেট্রোল ডিজেলের দাম যখনই কম থাকে তখনই মানুষের কিন্তু আগ্রহ বৃদ্ধি পায় এই 3টে সেক্টরের প্রতি। আজকের এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে আমরা কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না। যে কোম্পানিগুলোর নাম নিলাম কেবলমাত্র অ্যাজ ইনফরমেশন, এডুকেশনাল পারপাসের জন্য, আপনাদের তথ্য বুঝিয়ে দেওয়ার জন্যে। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের জীবনে একটুখানি মূল্য অ্যাড করতে সক্ষম হয় আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার আবদার থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না, প্লিজ একটা লাইক দেবেন, আমার ভালো লাগে, আমি এনকারেজড হই। আপনারা আমার পাশে আসছেন এটা ভাবতে আমার খুবই ভালো লাগে। এবং যদি সত্যি মনে হয় বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।